আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধুই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে, আওয়ামী স্টাইলের বিরুদ্ধে শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিল, আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপি। কারণ ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ? শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ইউনূসের বাংলাদেশ নিয়ে এক বড় বার্তা দিলেন। ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটতে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট, সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ ইসলাম বলেন, এরা এক মাস হলে কি করবে? জনগণ কিন্তু এদেরকে ছেড়ে দেবে। জনগণের আদালত কিন্তু সবসময় খোলা, কেউ না কেউ একজন তাকে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধুই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। আসুন একটা ভিডিও দেখে। শুধু যে মনে করেন ছাত্রলীগ নামছে তা কিন্তু না, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক এবং সবার এক দফা দাবি, ইউনূস তুই পদত্যাগ কর, বাংলাদেশের মাটি রক্ষা কর। মানে ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু। আসুন আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই। মানুষের দায়ের পড়তেন মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনা রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকার মাত্র আমরা আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলির টান এলাকা, এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনার পদ্মা সেতু, রূপপুর ফারণিক বিয়ান, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগ অনেক নেতা কল করে নিজেরা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর মেয়ে শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড। কি দেখলেন তো? শুধু এটাই না ভাই, বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই সুদখোর মানে তিনি তো সুদখোরই, তার এনজিও কোম্পানি এটাকে তো সুদই বলে, তো আমিও বলি। তো এই সুদখোর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে, এবং অনেকে ইউনূসের ফাঁসিও যাচ্ছে। কেন যাচ্ছে এবং এই ফাঁসির দাবিটা কারা জানাচ্ছে? যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে, যারা নাকি বাবা হারা হয়েছে, যারা নাকি তার স্বামী হারা হয়েছে, যারা নাকি সন্তান হারা হয়েছে, তারা এই ইউনূসের ফাঁসির দাবিতে রাজপথে ঢাকা আজকে। অন্যদিকে ছাত্রলীগের এক দফা এক দাবি, এটা হচ্ছে আপনার সমন্বয়ক, তারপর হচ্ছে উপদেষ্টা, আর বিশেষভাবে এই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। অবাক করা বিষয়, কিংবা আপনি জানলে খুশি হবেন যে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগ পুনরায় বাংলাদেশের রাজপথ আস্তে আস্তে দখল নিচ্ছে। যখন নাকি আপনার চারো দিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগের ঠিক একই স্লোগান দিয়ে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে, তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসতে যাচ্ছে, এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসলেও আসতে পারে, এই ধরনের কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূস পড়ছে মহাবিপদে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পেছনের খেলোয়াড় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনৈতিক শ্রীমতী বার্নি কাট। ট্রাম্পের লাল কার্ডে এবার সরে যেতে হচ্ছে আলোচিত শ্রীমতী বার্নি কাটকে। তাহলে কি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প? এমন গুঞ্জন উঠিয়েছেন কূটনীতিকরা। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাকি বৈঠকে ঘিরে কেবলই শুধু কৌতূহল আর বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন?
আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকের ধারণা শ্রীমতী বড়িকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়েই বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু হয়েছিল। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। রয়টার্স জানায়, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। তাদের বদলে রাজনৈতিক লোক বসানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্নিকাটকে সরানোর এই সিদ্ধান্তকে ট্রাম্পের বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা বাইডেন সরকারের বাংলাদেশ নীতির সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানায় রয়টার্স। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। এদিকে 20 জানুয়ারির দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। এদিকে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী মার্শা বার্নিকাটকে পদ ছাড়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সামহাও রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তারপর অনেকে বলার চেষ্টা করছেন, ছাত্র দলের সাথে যদি আসলে কম্প্যারিজন আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে, তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে? সরকার কার কথায় চলবে, কার কথায় হাঁটবে? আমরা মোটামুটি গত 6 মাসে একটা জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায়, সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে। দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম ওয়ানকেট ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির। কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম, কারা কারার সপক্ষে কারা বিপক্ষে জানাবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা আর করা যাবে না। আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে? মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে, এখন একটা উসিলা দরকার, উসিলাটা হচ্ছে সংস্কার। এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব, দ্য কুলেস্ট পারসন বিএনপির মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে এই যে সংস্কার, এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না, আর এই সংস্কারের শক্তিও পায় না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলছেন, সংস্কার নিয়ে গেল 2 বছর আগেই বিএনপি 31 দফা দিয়ে দিয়েছে। তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন সংস্কার আগে তারপরে নির্বাচন, এই কথাটা কাদের? সমন্বয়কদের। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের হাসনা থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, আরো যে সংগঠনগুলো আছে, তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন। তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে। প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন। সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে 2টা টাইম ফিক্সড করেছে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন। ডক্টর ইউনূসও বলছিলেন এই বছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর। আমরা আজকে আসিফ নজরুল স্যার বলছেন যে একটু সময়টমে দিক সেদিক হইতে পারে সংস্কারের প্রয়োজনে। গেল বছর আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে 18 মাসের মাথায় নির্বাচন হবে। দ্যাট মিনস সবকিছু মিলে আমরা যে টাইম টেবলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর, বাট বিএনপি রাইট না বলছে ডিসেম্বর বুঝি না, আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সমন্বয় হাতমান বলছে, সাজিদ বলছে, এটা তো কোনো রকমের সম্ভব না, অবাস্তব। এত রক্ত কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে? দেশের আগে সংস্কার জরুরি। তো যে সংস্কার বনাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা। হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি, আবার ব্যতিক্রমও দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে। এরকম ইঙ্গিত কিন্তু ইউনূস দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার দরকার নাই, তাহলে টুস করে ইলেকশন দিয়ে দেন। কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে? আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর? নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয়? ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটতে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। এবং তারা যে একের পর এক পরাজয় বরণ করছে, এগুলোর কারণ কি? কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাদের প্রথম পরাজয়টা আমরা দেখেছি, যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, কবর রচনা করতে চেয়েছিল, পারেনি, পারার কথা নয়। এবং সর্বশেষ সেখান থেকে খানিকটা নমনীয়তা অবলম্বন করে তারা জুলাই ঘোষণাপত্র জারির জন্য রাষ্ট্রপতি আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল। এবং যেটি প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে, গত 16 জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলো, বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য, নচেত তারাও যেত না। যাই হোক, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যে আমার কাছে ছাত্র সমন্বয়করা এসেছিল, তারা একটা দাবি নিয়ে এসেছিল, ঘোষণাপত্র জারি করতে হবে, নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলে দিয়েছেন না, এই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে, অন্য রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই
এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে জাতির সামনে, এবং সেটি এক পর্যায়ে কি অবস্থা রয়েছে আমরা জানি। তারা তো একা এই গণ অভ্যুত্থানের নায়ক নয়। 15.5 বছর 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই আন্দোলন চূড়ান্ত রূপে এসেছে। ছাত্ররা সামনে সারিতে ছিল, অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাই বলে তো একক কৃতিত্ব নিতে পারে না। এবং আমি একটা স্পর্শকাতর বিষয় একটু একটা উদাহরণ দিতে চাই। তারা যে 71-এর উপরে 24 স্থান দিতে চায়। আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম, যদিও এইটি আমাকে আমার জায়গা থেকে মেলানোটা খুবই নিম্ন রুচির কাজ মনে হচ্ছে, তারপরে যদি তর্কের খাতিরে বলি, ধরে নিলাম যে 71-এর সমপর্যায়ে তারা নিয়ে গেছে। পার্থক্যটা খুবই বোঝা যায় যে 71-এর সাথে তাদের ব্যবধানটা কোথায়। 71-এর রণাঙ্গনে যারা বীর যোদ্ধা, যারা বেঁচে ছিলেন, তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে, তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে, তারা তাদের স্বীকৃতি চাই, এমনটা তো বলা হয়নি কখনো, তারা দাবি করেনি। এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে 24-এর যোদ্ধা, এত নিম্নরুচির এই মানুষগুলো, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে চাই না, কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন, জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে। কেন জোর করে স্বীকৃতি আদায় করতে হচ্ছে? 71-এর মুক্তিযোদ্ধাদের মতন তারাও ভাতাপ্রাপ্ত হবেন, এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এই বিষয়ে কথা বলেছি, কতটা ধৃষ্টতা দেখাচ্ছে না। এখানে হচ্ছে কথা, ইতিহাস তার আপন গতিতে চলবে। 71-এর মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে, কেউ জোর করে লিখে নেয়নি, ইতিহাস রচিত হয়েছে। এটা নতুন ইতিহাস নির্মাণ করতে চাই ঘোষণা দিয়ে, স্পষ্ট বলেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করবো। ইতিহাস কখনো তো লেখা যায় না নিজের জায়গা থেকে, ইতিহাস অটোমেটিক্যালি রচিত হয়। এবং সেই 71-এর ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে। কিন্তু 24-এর এই যে যোদ্ধারা তারা যা করছে, এইগুলো সময়ের অব্যবহারে হারিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত, যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায়। এখন সমন্বয়কদের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজির অভিযোগ, মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে, তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে, চাকরি খাচ্ছেও বটে। হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ টেলিভিশনের কর্ণধারদের কাছে গিয়ে অমক অমকের চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয়, আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে। ফ্যাসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে। প্রশ্ন হচ্ছে, বড় ফ্যাসিবাদ কারা, অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা? ফ্যাসিবাদ বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট, রাজনৈতিক পুঁজি থাকতে হবে। তো আওয়ামী লীগ যে কোটি কোটি মানুষ করে, সবাই তো আর ফ্যাসিবাদীরা পরিচয় দেয়নি, সবাই দুর্নীতি করেনি। তাহলে তারা কি করতে চাইছে আসলে? এই মুহূর্তে মানুষের ভিতর তাদের যে অবস্থান, তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ ছাত্ররা জড়ো করতে আমরা জানি না। এখন কোথায় তাদের সমর্থনকারীরা? এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম, কিন্তু এখন কেন আবার তাদের বিরুদ্ধে কথা বলছি? তারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে, এটাও সবাই জানে, কিংস পার্টি হয়ে আসছে। আসুক, তাতে কোনো সমস্যা নেই। অনেকবার সবাই বলছে, বারবার বলছে, কিন্তু যে প্রক্রিয়া আসছে সেটি তাদের পতন আরো ত্বরান্বিত করবে, স্পষ্ট করে বলে দেওয়া যায়। তাহলে কেন এই দল করছে? তাদের মধ্যে একটা ধারণা হয়েছে, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তারা বাঁচতে পারবে না। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সবাই জানি। তারপরে তারা সেই রবটি তুলেছে, সেই আওয়াজটি তুলেছে। আরেকটি কারণে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যদি বরাবরই বলে আসা হচ্ছে, লোভ পেয়ে বসেছে তাদের। এইভাবে এত কিছুর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের সেন্টিমেন্ট স্পর্শ করতে পারেনি, কখনো না। ইতিহাস কখনোই বলে না, শুধু বাংলাদেশের ইতিহাস না, দেশের কোনো ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো। তাহলে তারা কি করবে? আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র অবস্থান থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু না, তারা রাজনৈতিক দল নিয়ে আসুক, স্বাভাবিক প্রক্রিয়া আসুক, রাজনীতি করতে চাইলে করুক, তারা থাকবে। যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এই ইলেকশনে আওয়ামী লীগ আসবে, তাদের জীবনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে বা তারা নিরাপত্তাহীনতা হবে, আমার মনে হয় এতটা সহজ না। এবং তাদেরকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে, আমাদের 71 নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের মানচিত্র, আমাদের জাতীয় সঙ্গীত, এইগুলোকে নিয়ে খেলা বন্ধ করতে হবে। এগুলো করুক, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করুক, তারা মানুষের মাঝে কিছুটা হলেও অবস্থান নিতে পারবে। এছাড়া তাদের কোনো সেফ এক্সিট ঘটানো সম্ভব নয়, স্পষ্ট করে বলছি। মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবে, মানুষের কাছ থেকে তারা খুব দ্রুত প্রত্যাখ্যিত হবে, সবার কাছ থেকে। এখনই তো জনসমর্থন তলাইতে গিয়ে পৌঁছেছে তাদের প্রতি। আমরা নুরুল হক নুরুকে দেখে নিই, এই একই ধরনের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তার জন্ম। তিনিও তো একটা রাজনৈতিক দল করেছেন, তারও একটু অপার সম্ভাবনা ছিল, কিন্তু একটু বেশি বুঝে গিয়েছিলেন নুরুল হক নুরু, যার কারণে তার যে সম্ভাবনা ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে। তারপরে একটা দল তার টিকে আছে, তিনি নিজে এবং তার সেক্রেটারি নিজে হয়তো কি নিশ্চিতভাবে বিএনপির পক্ষ থেকে ছাড় পেয়েছে আসন ভাগাভাগিতে, তারা দুজনেই হয়তো এমপি হবেন। নুরুল হক নুরুর একটা অবস্থান আছে, কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এই যে ছাত্র সমন্বয়, আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত
অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।